আচ্ছা, আপনার কেমন লাগতো ২টা রিলস স্ক্রল করার পরে যদি দেখতেন আপনার তৈরি কোনো একটা ভিডিও, হতে পারে সেটা কোনো গানের ভিডিও বা হতে পারে আপনার তৈরি কোনো একটা বুক রিভিউর ভিডিও, যাতে ৫০K ভিউ, আপনি বেশ অবাক হবেন। আবার ২টা ভিডিও স্ক্রল করলেন, দেখলেন অন্য একটা পেজ থেকে আপনার সেই ভিডিওটা আপলোড করা, যেটাতে ভিউ হয়েছে ১০০K। কমেন্টসেই দেখলেন যে আপনার তৈরি ভিডিও মানুষ খুব ভালোবাসছে, খুব পছন্দ করছে, আপনার কেমন লাগবে? ঠিক এই অনুভূতিটাই হয়েছিল তাহসানের সাথে। ২০০৪ সালের কথা, তার প্রথম অ্যালবাম কথোপকথন যখন রিলিজ হয়, শহরের গলিতে তার তৈরি গান বাজছিল। সে রিক্সায় করে যখন যাচ্ছিল, একটা গলির মাথায় ক্যাসেটের দোকানে তার গাওয়া গান, আরেকটু যখন আগায় আরেকটা ক্যাসেটের দোকানে তার গাওয়া গান। আমরা যে কোনো একটা ভিডিও যখন দেখি, শুধুমাত্র এই ভিডিওটাই দেখি, কিন্তু এই ভিডিওর পিছনে কি হোমওয়ার্ক থাকে আমরা কিন্তু তা দেখি না। ৯০ দশকে তাহসানের ক্রেজি ছিল অন্যরকম। তিনি প্রেমাতাল লিখে রেখেছেন, ওই টাইমে যাদের জন্মও হয় নাই তারাও কিন্তু এখন প্রেমাতালকে অনেক ভালোবাসতেছে। তাহসান বলতেছেন, আমার জীবনে একটা সময় সবচেয়ে প্রিয় কাজ ছিল কিবোর্ডে বসে গানের সিকোয়েন্স তৈরি করা। সহজ ভাষায় বললে, গানের পেছনে কোথায় কোন বাদ্যযন্ত্র বাজবে কিভাবে, তা ঘন্টার পর ঘন্টা বাজিয়ে বাজিয়ে শুনে শুনে তা ঠিক করা, সবকিছু পারফেক্ট মনে হলে পরিশেষে রেকর্ড করা। একটা গান লিখতে আর সুর করতে না যতটা সময় ব্যয় হতো, এই সিকোয়েন্স করতে ব্যয় হতো তার চেয়ে অনেক অনেক বেশি সময়। এই কথাগুলো আমি পড়ছিলাম তার লেখা বই অনুভূতির অভিধান থেকে। এত এত শুভাকাঙ্ক্ষী কেউই কিন্তু সময় নিয়ে শেখায় না কিভাবে সহ্য করতে হয় অপমান, অথবা শেখায় না কেন ঈর্ষান্বিত না হয়ে হতে হবে অনুপ্রাণিত। তো ২০টা চ্যাপ্টার বা ২০টা গল্প আছে, এই ২০টা গল্প ২০টা অনুভূতিকে নিয়ে, যার সংজ্ঞা দিয়েছেন তাহসান রহমান। এখন সেটা তার বই, অবশ্যই এই অনুভূতিগুলোর সংজ্ঞা তার মতো করে দেয়া, অ্যান্ড সে লাইফে কি কি এক্সপিরিয়েন্স করছে সেইটার আলোকে দেয়া। কেউ যদি জিজ্ঞেস করে আমার পার্সোনালি আমার কাছে একঘেয়েমিতা কি, আমি বলবো যে আমি একই কাজ যখন বারবার করি, প্রথমবার করতে হয়তো এই কাজটা অনেক মজা লাগতেছিল, এখন বারবার এই কাজ করার ফলে ওই কাজের প্রতি একটা অরুচি চলে আসছে, প্রথমবারের মতো ভালো লাগাটা নাই, এটা আমার কাছে একঘেয়েমিতা। এতক্ষণ ধরে যে গানটা শুনতেছিলাম, ভুরু একটা টাইমে কুঁচকে গেছে, মনে হচ্ছে যে পরের গানটা দেই, হাফ ছেড়ে বাঁচবো, পরের গানটা দিলেই আমি স্বস্তি পাবো। এই যে পরের গানটা দিলেই স্বস্তি পাচ্ছি, এতক্ষণ আমার ছিল একঘেয়েমিতা। একটা পছন্দের গান কতবার শোনার পর আর শুনতে ভালো লাগে না? একজন লেখকের কতগুলো বই পড়ার পর মনে হয় লেখাগুলো সব একই রকম হয়ে যাচ্ছে। কতবার প্রিয় সেই সমুদ্র সৈকতে ছুটে যাবার পর মনে হয় যে সমুদ্র আর টানছে না। আর কতবার ভালোবাসার মানুষকে ভালোবাসলে জং ধরে মনে। প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, ততটা গুরুত্বের সাথে আমরা প্রশ্নগুলো নিয়ে ভাবি না। এখন দেখেন ডেফিনেশনটা কিভাবে দিয়েছে। এই যে একটা কাঙ্ক্ষিত ব্যাপার হঠাৎ আর কাঙ্ক্ষিত থাকে না, ভালোবাসার কোনো কিছুর প্রাপ্তির সীমা ছাড়ালে আর কামনার বস্তু থাকে না, এ যে কতটা বিষাদময় তা আমরা বেশিরভাগ মানুষই বুঝি। অ্যান্ড উনি এখন ওনার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলেছেন, তো তাহসান যখন কিবোর্ড শিখতেন দেখতেন যে ২-১ মাস পরেই যারা আসছিল নতুন তারা চলে গেছে, তো তার মাথায় এটা আসতো না যে ২-১ মাস না যেতে ২-১ মাসের মধ্যে কেন কিবোর্ড শেখা ছেড়ে চলে যাচ্ছে, খুব উৎফুল্ল নিয়ে তো কিবোর্ড শিখতে এসেছিল, তাহলে এখন দুই মাসের মধ্যে কেন চলে যাচ্ছে, কিবোর্ড ছেড়ে দিচ্ছে। এটার কারণ হচ্ছে তখন উনি বুঝতো না, পরে উনি এটা বুঝছে যে তারা চাইতো রকস্টার হতে, কিন্তু গানের প্রতি প্রেমটাই শুধু ছিল না, তাই কয়েকদিনের লেসন এই একঘেয়েমি। এখানে আসলে যেটা আমি বুঝছি যে ক্রিকেটার হতে চাচ্ছি কিন্তু ক্রিকেটের সাথে প্রেমই হচ্ছে না, পড়াশোনায় টপ করতে চাচ্ছি কিন্তু পড়াশোনার সাথে প্রেমই হচ্ছে না, গানে তাহসান মিনার হতে চাচ্ছি কিন্তু গানের সাথে ওই প্রেমটাই আমাদের নাই। তো তাহসানের মনে প্রশ্ন আসতো, তাহলে ঘন্টার পর ঘন্টা আর বছরের পর বছর যে কিবোর্ডে আমি পড়ে থাকলাম, তাহলে এইটা কেন এক মুহূর্তের জন্য একঘেয়ে লাগেনি? একসময় তার শুধুই ছিল গানের সাথে প্রেম, আর একসময় যোগ হয়েছিল কিছু একটা করে দেখানোর জেদ। এই প্রেম আর জেদই হয়তো আমার এই একঘেয়েমিকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। আর কেন এই একঘেয়েমি আসে নাই?
কারণ তার ওই গানের সাথে প্রেম ছিল, প্রথম সিঁড়িটা ছিল, বেস ছিল, আর ছিল জেদ। এই বইয়ের একদম শুরুতে এটা একটা গল্প আছে, একটা অনুভূতি নিয়ে গল্প, ওই গল্প নিয়ে একটা ইলাস্ট্রেশন, যেখানে একদম আমি বলবো যে বোঝা যাচ্ছে কোনটা হাসান। এইটা একটা কবিতা, এই ইলাস্ট্রেশনের সাথে ওই যে অনুভূতি, ওই অনুভূতিটাকে নিয়ে কবিতা, গল্পের আলোকে, এটাকে সামারিও বলা যেতে পারে। তো এই যে তিনটার মিশেল সুপার, খুবই ভালো লাগছে। মানে প্রত্যেকটা গল্পের পরে কি ইলাস্ট্রেশন আছে এটা দেখার একটা আগ্রহ থাকে, পরের পাতায় কি না কি আছে। বই পড়তে মগজে তেমন কোনো প্রেশার লাগে না, কিন্তু নতুনদের জন্য এই বইটা বলবো, যারা বই পড়া শুরু করতে চান, অভ্যাস গড়ে তুলতে চান, এই বই দিয়েও অভ্যাস গ্রো করতে পারেন। এই বইয়ের আমার ফেভারিট যে গল্পটা সেটা কৌতূহল। একটা উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন, আমি এই উদাহরণটা আরেকটু ঘুরে একটা সহজ পার্সপেক্টিভে বোঝানোর ট্রাই করি। সেটা হচ্ছে, ধরেন যে দুটা ফ্যামিলি আছে, ধরেন একটা রোমিওর ফ্যামিলি, একটা হচ্ছে জুলিয়েটের ফ্যামিলি। তো দেখা গেছে যে রোমিওর বাবা, তার দাদা, তার অমুক, তার তমুক, মানে এভাবে বংশ পরম্পরায় জুলিয়েটের ফ্যামিলিকে ঘৃণা করে গেছে। জুলিয়েটের ফ্যামিলিও সেম, এরা যে ঘৃণা করে গেছে এদের কাছে কোনো কারণ নাই, তারা এখন জানেও না তারা কোন কারণে ঘৃণা করে, তারা শুধুমাত্র হচ্ছে এই যে চলে আসছে বংশ পরম্পরায়, এটাই মেনটেন করতেছে। তো ধরেন যে রোমিওর ফ্যামিলিতে 3 জন মেম্বার, অ্যান্ড 3 জন মেম্বারের প্রথম 2 জন ধরেন যে পুরা এই যে বংশ পরম্পরায় যে ঘৃণা চলে আসতেছে, এই ঘৃণাটা তারা চালায় যাচ্ছে, তারা 2জনই জুলিয়েটের ফ্যামিলিকে ঘৃণা করে। তো এই যে তিন নাম্বার যিনি আছেন, এই 3 নাম্বার জনকে যখন বলা হয়েছে যে তুমি জুলিয়েটের ফ্যামিলিকে ঘৃণা করো, তখন এই 3 নম্বর লোকের মাথায় একটা প্রশ্ন আসছে, আমি ঘৃণা কেন করব, ঘৃণা করার কারণটা কি, আমাকে তুমি বলো, আমাকে কেন জুলিয়েটের ফ্যামিলি। এই যে 2জন ব্যক্তি কোনো প্রশ্ন না করে মেনে নিছে, আর এই 3 নাম্বার ব্যক্তি যে এত প্রশ্ন, এই প্রশ্নের উৎপত্তি যে একটা অনুভূতির কারণে হইতেছে, যে আমি আরো জানবো আগ্রহ, এই অনুভূতিটার নাম কৌতূহল। তাহসানের ভাষা যদি বলি, আজ সারা পৃথিবীতে যে ঘৃণার ছড়াছড়ি, তার একটা কারণ যেমন ক্ষমতা যাদের কুক্ষিগত তাদের লিপ্সা, আরেকটা কারণ হলো ক্ষমতাহীন মানুষের মনে কৌতূহল নামের এই অনুভূতির অনুপস্থিতি। তাই পরবর্তী প্রজন্মকে আমাদের বলতে হবে, কৌতূহলী হও, নিজেকে জানো, তোমার থেকে যে ভিন্ন মানুষটিকে জানো, যে তোমাকে ঘৃণা করে তার ঘৃণার মূলে কি আছে তা খুঁজে বের করো। কিন্তু আসলে আমাদের সমাজে কৌতূহলের যে লাইট, সেটা ভুল দিকে ফেলানো, ভুল জায়গায় ফেলানো। কোন স্টার, কোন সেলিব্রিটির ব্রেকআপ হলো, এটা নিয়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনা, এই দিকে আমাদের বেশি কৌতূহল। অথচ কেউ একটা স্টেটমেন্ট দিল, এটা কতজন আমরা ক্রস চেক করি। এর জন্য এই কৌতূহল অনুভূতিটা থাকা জরুরি। এই বইয়ে অনুভূতি যেমন আছে, এই অনুভূতির যে ডেফিনেশনগুলো অনেক সুন্দর করে দেওয়া। প্রত্যাশার বিপরীতে হঠাৎ যখন কোনো ঘটনা ঘটে যায়, অবিশ্বাস হলেও বিশ্বাস করতে বাধ্য হই, তখন যে সাময়িক অপ্রস্তুতির কারণে সময় থমকে যায়, এই অনুভূতির নামই বিস্ময়। অভিজ্ঞতা পাবেন যেগুলো আপনি কখনো ইন্টারভিউ শুনেন নাই। যা ক্লাস 7-এ পড়ে, তার 3 বন্ধু মিলে ধানমন্ডি লেকের একজন গণক মানে যারা হাতটা দেখে, হাত দেখে ভাগ্যটাগ্য বলে, তো তাকে হাত দেখায়। তো তোমার মানে সে খুব থম মেরে গেছে, একদম স্থির চিত্ত হয়ে আছে, একদম ফ্রিজ হয়ে গেছে, অ্যান্ড বলতেছে যে তোমার হাতে তো রাজটিকা। ভাষ্যমতে আমার হাতের এক বিশেষ স্থানে থাকে এক তারা সদৃশ চিহ্ন নাকি বলে দিচ্ছে আমি খ্যাতিমান আর প্রাচুর্যের অধিকারী কেউ একজন হব। পক্ষে ভাগ করতেছে, একটা হচ্ছে তাহসানের ফ্যান, আর একটা হচ্ছে ফ্যান না কিন্তু বই পড়তে ভালোবাসেন। এবার যারা ফ্যান তাদের উদ্দেশ্যে বলবো যে এখানে তাহসানের অনেক অভিজ্ঞতা সম্পর্কে আপনি জানতে পারবেন, অ্যান্ড আপনার মজা লাগবে, আপনার আইডলের এত কাহিনী জানতে পারবেন যা আপনি কখনো ইন্টারভিউয়ে শুনেন। আমি প্রচুর ইন্টারভিউ শুনেছি তাহসানের, কিন্তু এইসব কাহিনী জানতাম না। তো আমার এটা পড়তে খুব ভালো লেগেছে, অ্যান্ড 90 দশকে তার যে ক্রেজটা ছিল তা একটুখানি বইটা পড়লেও বোঝা যায়। আমার ফ্যান না কিন্তু বই পড়তে ভালোবাসেন, তাদের আমি বলবো যে অনেকে ভাববেন যে আরে উনি তেমনি ফেমাস এই জন্য বই বিক্রি হয়। আপনি যদি খ্যাতিটাকে পাশে রাখেন, আপনি যদি নর্মালি আপনি এই বইটা পড়েই তাকে ট্যালেন্টেড হিসেবে আখ্যায়িত করবেন।
আরো কিছু চমৎকার চমৎকার অনুভূতি আছে, একটা হচ্ছে মনাকপসিস আর হচ্ছে সাদেন ফয়েদ। আমি সব কিছু বলতে যাচ্ছি না, আমি এটা আপনি নিজে পড়ে বুঝে ফেলবেন। সাদেন ফয়েদ হচ্ছে ধরেন একজন খুব উন্নতি করতেছে, অ্যান্ড আপনি তাকে টেনে ধরলেন, অন্যের ক্ষতি করা,